ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজকে আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন আর ফ্যাল ফ্যাল করে আমার দিকে দেখছিলেন আর বললেন, শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত উঠালে বৌমা। তখন আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। বললাম, আপনার সাহস হয় কিভাবে? বাবুর জন্য রাখা খাবার আপনি খেয়ে নেন। বুড়ি হয়ে গেছেন, তারপরেও খাই খাই স্বভাব বাদ যাচ্ছে না। আপনার ছেলে তো 2টা পয়সাও ইনকাম করে না, তার মা হয়ে আপনার আবার এত খাই খাই স্বভাব কেন? কি কোনোদিন কি খাবার চোখে দেখেন নাই? এরপরে যদি আবারও এরকম খাই খাই করতে দেখেছি আপনাকে, আপনার ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেব। আমার পাশেই আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার ছেলের দিকে ছলছল চোখ নিয়ে তাকিয়েছিলেন। হয়তো তার ছেলে তার হয়ে কিছু একটা আমাকে বলবেন এমনটাই আশা করছিলেন। সেটা দেখে আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখানে গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও বাথরুমে যাও, জামা কাপড় রাখা আছে সেগুলো ধুয়ে নেড়ে দাও। তখন আমার স্বামী মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার চোখেও হয়তোবা পানি ছিল। ওর তো কোনো মুরুদ নেই 2টা পয়সা ইনকাম করা। সারা দিন আমার বাবার কাছ থেকে টাকা নেয় আর নেশা করে, খায় আর ঘুমায়। যদিও আমি ওকে শান্তিতে রাখি না। আমি আমার স্বামীকে নানাভাবে মানসিক অত্যাচার করি। আমাকে কিছু বলার সাহসও নেই। ওকে 7 বার খুন করে গুম করে রাখার ক্ষমতা আমার বাবার আছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন নামকরা বিজনেসম্যান। শহরে তার বাড়ি আছে বেশ কয়েকটা। তার যত সম্পত্তি সবকিছু আমার নামে। সেখানে আমার স্বামী ছিলেন এতিম। বিয়ের পর থেকে তার মাকে নিয়ে সে আমাদের বাড়িতেই থাকছেন এবং এর বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় অনেক খাটুনি। তিনি অসুস্থ মানুষ, এগুলো করতে গিয়ে তার শরীর হাঁপিয়ে ওঠে। ও নির্বোধ মানুষ, 2 মুঠো ভাতের জন্য এগুলো করে যাচ্ছে। আমার শাশুড়ি ফ্লোরে বসে অনেক কান্না করছে, যেটা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাই। এরপরে ওই মানুষটাকে আর কখনোই দেখা যায়নি এই বাড়িতে। ওই দিনই সে এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে। এটা অবশ্য আমার ভালোই হয়েছে, একটা খাবারের মানুষ তো কমেছে। আমরা কেউ তার কোনো খোঁজ রাখিনি। শুনেছি কিছুদিন পরে ওই বৃদ্ধাশ্রমে তিনি মারা গেছেন। আমি তার লাশটাও দেখতে যাইনি, ছেলেকেও আমি যেতে দেইনি। সময় এগিয়েছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামীও মারা গেছে। দীর্ঘদিন সে মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করে মারা গেছে। এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে, লেখাপড়াও তার কমপ্লিট হয়ে গেছে। বেশ বড় একটা চাকরি করছে এখন আমার ছেলেটা আমার খুবই আদরের। আমারও বয়স বেশ হয়ে গেছে, আমার শরীর এখন বিশ্রাম চায়। সবকিছু আমার ছেলেকে বুঝিয়ে দিলাম। কিছুদিন পরে বেশ শখ করে উচ্চ একটা বংশ থেকে আমার ছেলের জন্য বউ আনলাম। এখন এবার থেকে আমি বিশ্রাম করব শুধু। কিন্তু হায়, বউয়ের মাঝে যেন আমারই প্রতিচ্ছবি দেখতে পাই আমি আর আরাম করব কোথায়? ছেলের বউয়ের সেবাই এখন আমাকে করতে হয়। আমার ছেলেটাও দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। একই বাড়িতে থাকার পরেও ছেলের সাথে কথা হয় না দীর্ঘদিন। তার আর সময় হয় না আজকাল। আজকে সকালে যখন সমস্ত কাজ শেষ করে খেতে গেলাম, তখন দেখলাম আমার ছেলের বউ আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে। অথচ কিছুক্ষণ আগেই আমি বড় বড় 2টা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। খাওয়ার এক পর্যায়ে আমার ছোট নাতনিটা এসে বলছে সেও ভাত খাবে। আমার খাবারের প্লেট থেকে নাতনির মুখে 2টা পান্তা ভাত দিলাম। সেই দৃশ্যটা দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠি ধরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাল সামলাতে না পেরে দেয়ালে লেগে আমার মাথাটা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। আর এর মাঝে আমার ছেলেটা বের হয়ে দেখল তার বউ আমাকে মারছে। কিন্তু আমার ছেলে তখন কিছুই বলল না। তখন আমি আমার ছেলেকে বললাম, তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুললো আর তুই কিছুই বললি না? তখন আমার ছেলে আমাকে বলল, কি বলবো মা, এগুলো তো তোমার দেওয়া আমার পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার দাদিকে মারতে আর গায়ে হাত তুলতে তুমি, তখন আমার বাবাও কিন্তু কিছুই বলতো না। ছেলের এই কথা শুনে আমি আর ছেলেকে কিছুই বলতে পারলাম না। এখন বুঝতে পারলাম সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো এই কষ্ট অনুভব হয়েছিল। ইস মা, কতই না কষ্ট দিয়েছি আমি তোমাকে। তোমার কাছে ক্ষমা চাওয়ার একটু সুযোগও আমি পেলাম না। তোমাকে দেওয়া শত কষ্টের ফল পাচ্ছি এখন আমি। পাপ যখন করেছি তখন পাপ মোচন তো করতেই হবে। এরকম ঘটনা আমাদের সমাজে কিন্তু অহরহ রয়েছে। সত্যি কথা বলতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আপনি যা করবেন ভবিষ্যতে সেটাই কিন্তু আপনার কাছে আবার ফেরত আসবে।